ইনভেস্টমেন্ট এমন জায়গাতেই করা উচিত যেখানে রিটার্ন আসে সবচেয়ে বেশি। আর আজকে আপনাদের এমন একটা প্রজেক্টের সাথে পরিচয় করাবো যেখানে ইনভেস্ট করলে রিটার্ন আসে 10 থেকে 700 গুণ। তো চলুন সরাসরি আপনাদেরকে সেই ইনভেস্টমেন্ট প্রজেক্টেই নিয়ে যাই। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি আমাদের ইনভেস্টমেন্ট প্রজেক্টটাতে চলে এসেছি। আমি যদি একটু আপনাদের দেখাই যে এই সাইডটাতে একটা এতিমখানা মাদ্রাসা আছে, ঠিক এর অপোজিটেই একটা 6 তলা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি। এটা একটা স্কুল, প্রি কেজি থেকে ক্লাস 10 পর্যন্ত এখানে পড়ানো হয়। আর এর পাশাপাশি বয়স্কদের কোরআন শিক্ষার পাশাপাশি হাতের নানান কাজ শেখানোর প্রজেক্ট কিন্তু এখানে আছে। তো এই 3টা প্রজেক্টেই আজকে আপনাদের ইনভেস্টমেন্ট করানোর জন্য আমি চলে আসছি। আর এই ইনভেস্টমেন্ট শুধু দুনিয়ার জন্য না, এই ইনভেস্টমেন্ট ফর আখিরাত। একজন মুসলিম হিসেবে আমাদের আখিরাতের সফলতা নির্ভর করে ইসলামের 5টা স্তম্ভকে আমরা এই দুনিয়ায় কতটা আঁকড়ে ধরে আছি তার উপর। কিন্তু একবার ভাবুন, যদি এমন একজন মুসলিমের সাথে আপনার দেখা হয় যিনি কিনা ইসলামের প্রথম স্তম্ভ অর্থাৎ কালেমা সেটাই জানেন না, তখন আপনার ভিতরে কেমন ফিলিং কাজ করবে? আর এমনই এক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় আল ইহসানের যাত্রা। 2004 সালে 30 জন বয়স্ক নারীকে কোরআন শিক্ষাদানের মাধ্যমে যেই প্রতিষ্ঠানটার যাত্রা শুরু হয়, আজ সেই প্রতিষ্ঠানের বয়স্ক নারীদের কার্যক্রমের পাশাপাশি 130 জনের একটি এতিমখানা মাদ্রাসা, এর সাথে রয়েছে 350 স্টুডেন্টের একটি আধুনিক স্কুল। এই প্রতিষ্ঠানের ফাউন্ডার মোহাম্মদ সালাউদ্দিন খান একদিন খেয়াল করলেন যে 75 বছর বয়স্ক একজন মহিলা যিনি কিনা নামাজ পড়ছেন না। তো তিনি নামাজ কেন পড়ছেন না জানার আগ্রহ নিয়ে তিনি দেখলেন যে তিনি সূরা জানেন না। তিনি তখন খুঁজতে থাকলেন যে এমন অবস্থা আর কারো আছে কিনা। আর তার জন্য সবচেয়ে শকিং বিষয় ছিল গ্রামের অধিকাংশই নারী সূরা তো দূরে থাক, কালেমাটাই জানেন না। তো সেখান থেকে কিন্তু তিনি গ্রামের এমন 30 জন বয়স্ক নারীকে একসাথে জড়ো করে একটা টিন শেডের নিচেই কোরআন শিক্ষা দেওয়ার কার্যক্রমটা শুরু করেন। এই 30 জন নারী থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 5,000-এরও বেশি শিক্ষার্থী এখানে শিক্ষা গ্রহণ করেছেন। এবার আসি আল ইহসানের এতিমখানা মাদ্রাসায়। এই এতিমখানা মাদ্রাসায় এমন সব বাচ্চারাও পড়ে যাদের ঘটনা শুনলে সত্যি আমাদের বুকটা কেঁদে ওঠে। যেমন একটা বাচ্চার কথা বলি। তার বাবা যখন তার মাকে পরিত্যাগ করে, বাচ্চাটা একদম ছোট ছিল, তার মা কষ্টে বাচ্চাটাকে না খাওয়াতে পেরে, নিজের অবস্থা সহ্য করতে না পেরে যখন মানসিকভাবে একদম ভেঙে যায়, এই বাচ্চাটার কান্না সহ্য না করতে পেরে সে বাচ্চাটাকে বিলের পানিতে ছুঁড়ে মারে। আলহামদুলিল্লাহ এলাকাবাসী সেই বাচ্চাটাকে উদ্ধার করে এবং উদ্ধার করার পর তার দেখভালের জন্য আল ইহসানের অরফানেজেই তাকে দিয়ে যায়। এই এতিমখানা এমন একটা মাদ্রাসা যেখানে কোরআন হিফজ করার পাশাপাশি কোরআনকে বোঝা যেন যায় সেই চর্চাটাও কিন্তু এখানে করা হয়। আর কোরআন শিক্ষার পাশাপাশি তাদের মৌলিক যে চাহিদাগুলো আছে, ভালোভাবে থাকা, খাওয়া এবং তারা বড় হওয়ার পর কিভাবে তারা স্বাবলম্বী হয়ে উঠবে, এই পুরো বিষয়টাই এখানে দেখভাল করা হয়। এখানে ফাতেমা, সুমাইয়া, আতিফাদের মতো অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা যখন আদো আদো কথা বলতে পারতো তখন এসেছিল এখানে। আর এখন মাশাআল্লাহ তারা আল্লাহর কোরআনকে মুখস্থ করে নিয়েছে অনেকে, অর্থাৎ কোরআনের হাফিজা হয়ে উঠেছে তারা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এবার আসি আল ইহসানের স্কুল প্রজেক্টের কথা। এটা কিন্তু আর 10টা স্কুলের মতো না, এটা আসলেই একটা মেয়েদের জন্য ডেডিকেটেড এবং অ্যাডভান্স স্কুল। প্রথমত এখানে যে মেয়েরা পড়ছে তারা অবশ্যই দারিদ্র্য সীমার নিচে, অর্থাৎ হত দরিদ্র শুধুমাত্র মেয়েরাই এখানে চান্স পাচ্ছে। এবার তাদের জন্য যে পড়ালেখাটা রেগুলার সিলেবাসের পাশাপাশি তারা কম্পিউটার ল্যাব পাচ্ছে, সায়েন্স ল্যাব পাচ্ছে, তাদেরকে সেলাই, কুকিং, বেকিং এই সবকিছুই কিন্তু শেখানো হচ্ছে যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। আর এর যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তারা যখন বিজ্ঞান শিখছে তাদের বইটা ইভেন এমন যে বিজ্ঞান এবং ধর্ম অর্থাৎ কোরআন, ধর্ম প্রপারলি যেন তারা শিখতে পারে, নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারে, এই জিনিসটাই এই স্কুলের মধ্যে করে তোলা হয়েছে। তো দুটা বিষয় পাঠদান সম্পন্ন হলো একটু আগে। এখন ওরা যদি প্রশ্নের উত্তর দিতে পারে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি অথবা মেঘ কিভাবে তৈরি হয়, তাহলে আজকে ক্লাসটা ঠিকভাবে নিতে পারছি বলে মনে করি। সফল হবে ইনশাআল্লাহ। আমি একটা বাংলায় বাক্য বলবো, সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। যে ফার্স্ট অ্যানসার দিতে পারবে তার জন্য একটা পুরস্কার আছে। আমি ভালো মুসলিমা হব। I will be an honest Muslim. মাশাআল্লাহ, শি ইজ গেটিং সামথিং। তোমার জন্য পুরস্কার। এটা কি করবা তুমি? একা একা খেয়ে ফেলবা?
ক্লাসের সবাইকে চকলেট কিনে দিবা, ঠিক আছে? নুরে জান্নাতের জন্য একটা হাততালি। ইলিশ আমাদের জাতীয় মাছ। ইলিশ জাতীয় মাছ? চিংড়ি জাতীয় মাছ না? না তুমি ইলিশ খেতে পারো? না, কেন? কারণ ইলিশ অনেক কাটা, তাই তাই? আমি পাঙ্গাস মাছ খাই। এই স্কুলে যে মেয়েগুলো পড়ছে তারা কিন্তু এখানে সকালে নাস্তা, দুপুরের খাবার এইগুলো পাচ্ছে। আর এর পেছনে আসলে আছে একটা হৃদয় বিদারক ঘটনা। এই স্কুলেরই ছোট্ট এক বাচ্চা মেয়ে সকালবেলা স্কুলে আসার আগে তার মা তাকে পান্তা খেতে দেয়, কিন্তু শীতকাল ছিল, মেয়েটা পান্তা খাবে না বলে সে বাসা থেকে বের হয়ে পাশেই যে বাজারে তার বাবা মাছের দোকানে কাজ করে তার কাছে চলে যায় এবং বাবার কাছে আবদার করে সে একটা ব্রেড পায়। কিন্তু কষ্টদায়ক ব্যাপার হচ্ছে সেই ব্রেডটা নিয়ে সে যখন রোডটা ক্রস করতে নেয় তখন একটা বাস এসে তাকে চাপা দিয়ে যায়। আর সেদিন থেকেই আল ইহসান স্কুল প্রতিজ্ঞা করে যে কোনো বাচ্চাকে সকালের নাস্তার জন্য এইভাবে জীবন দিতে হবে না। আল ইহসানে প্রত্যেকটা বাচ্চা যারা এখানে পড়বে তারা সকালের নাস্তাও পাবে, দুপুরের খাবারও পাবে, প্রপার শিক্ষা পাবে, নিজের পায়ে দাঁড়াবে। আল ইহসান সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারের কথা আসলে যে কয়জন মানুষের নাম আসবে তার মধ্যে অন্যতম তৌফিক হোসেন। তৌফিক হোসেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর একজন বাসিন্দা হওয়া সত্ত্বেও তার মনটা পড়ে থাকতো মুন্সিগঞ্জের আরিয়াল বিলের পাশের এই আল ইহসানে। তার জীবনের বড় একটা সময় তিনি ব্যয় করেছেন আমাদের এই মেয়েগুলো যেন একটু ভালো শিক্ষা অর্জন করতে পারে, তারা যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে। আমেরিকার একটা ইসলামিক স্কুলের প্রিন্সিপাল এই তৌফিক হোসেন যখন মৃত্যুর কোলে ঢলে পড়েন, তার বাসায় গিয়ে দেখা যায় ঘরের কোনায় কোনায় ছোট ছোট থলিতে টাকা জমানো এবং উপরে লেখা আল ইহসান, আল ইহসান। এই মানুষটা তার জীবন ডেডিকেট করে গেছেন মেয়েগুলোর কোরআন এবং বিজ্ঞানময় শিক্ষার পেছনে। আর তাই আল ইহসানের স্কুলে বিজ্ঞান ল্যাবটা তার নামেই নামকরণ করা হয়েছে। এখানে এরা এগ্রো ফার্ম অর্থাৎ কৃষি খামার তার একটা প্রদর্শনী কিভাবে তৈরি করতে হয় ছাত্রীরা তা দেখানোর চেষ্টা করছে। আল ইহসানে যে ডোনেশন গুলো আসে তা যেন একটা লং লাস্টিং এফেক্ট দেয়, সেজন্য আল ইহসান থেকে তৈরি করা হয়েছে 5টা সাস্টেইনেবল প্রজেক্ট। এর মধ্যে ঢাকা উত্তরাতে একটা শোরুমও আছে যেখানে ইন্টারেস্টিংলি আল ইহসানের এই মেয়েগুলোর হাতে সেলাই করা অনেক ড্রেসও কিন্তু রাখা হয়। শুধু তাই না, তাদের রয়েছে একটা ফুড কোর্ট। বাটারস্কচ কেক, বাই দ্য ওয়ে, এটাও কিন্তু এখানকার স্টুডেন্টদেরই তৈরি করা। তারা কেক, পিঠা, পিৎজা, বার্গার এরকম নানান আইটেম কিন্তু বানাতে জানে। আর এই আইটেমগুলো আবার সেল করা হচ্ছে আল ইহসানের ফুড কোর্টেই। এটা আসলে আল ইহসানের সাস্টেইনেবল যে প্রজেক্টগুলো আছে তারই একটা অংশ। খেতেও মজা, মাশাআল্লাহ। সাস্টেইনেবল প্রজেক্টের মধ্যে আরো আছে একটা 6 তলা আবাসিক ভবন। ফুড কোর্টের ঠিক পাশেই আছে একটা অটো রিকশার জন্য চার্জিং স্টেশন। এখানে কি পরিমাণ গাড়ি চার্জ হয়? এখানে মোট 34টা গাড়ি আছে, আচ্ছা। কোনোদিন 27টা, 28টা, আবার 26টা এইভাবে চার্জ হয়। এইটার থেকে যেই ইনকামটা আসে এটা প্রতিষ্ঠানে কাজে লাগে, এটা খুব অনেক ভালো লাগে। এই সাস্টেনেবল প্রজেক্টগুলো থেকে যে আর্নিংটা হয় এই পুরোটাই কিন্তু ব্যয় করা হয় আল ইহসানের ডেভেলপমেন্টের জন্য। আর এই সব কিছুই দেখভাল করছেন মোহাম্মদ সালাউদ্দিন খান। আমি যখন এই অরফানেজের ছোট ছোট বাচ্চাগুলোর মাঝে গিয়ে দাঁড়ালাম, ওরা আমার দিকে এমন ভাবে আসলো, এমন ভাবে তাকিয়েছিল যেন ছোট্ট একটা বিড়াল যেভাবে আদর চায়। মানে আমি আপনাদের বুঝাতে পারবো না, যখন আমার দিকে তাকিয়েছিল চোখগুলো এমন গোল গোল করে যে আমার মনে হচ্ছিল যে মা তুই মনে হয় অনেকদিন আদর পাস নাই, আয় তোকে একটু আদর করে দেই। তাই শিশুদের পাশে দাঁড়ানোর জন্য, নিজের আখিরাতের সফলতার জন্য, নিজের ইনভেস্টমেন্টকে 10 থেকে 700 গুণে নিয়ে যাওয়ার জন্য আপনি আপনার মূল্যবান অর্থ ডোনেট করতে পারেন আল ইহসান সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারে। আল ইহসানে আপনার 10 টাকা, 100 টাকা এই ডোনেশন গুলো আসলে কত বড় ইম্প্যাক্ট যে ফেলতে পারে। এখানে কিন্তু সারা দেশ থেকে এতিম বাচ্চারা এই স্কুলটায় আসে। এরকম অনেক রিকোয়েস্ট আসে কিন্তু এখানে জায়গা দেওয়া যাচ্ছে না। তাদের শিক্ষা, তাদের খাবার, তাদের বাসস্থান, ওভারঅল সিকিউরিটির জন্য যে ব্যয়টা হয় সেটার অংশীদার হতে পারেন আপনি। তো চলুন আমরা সবাই মিলে এই মেয়েগুলোর পাশে দাঁড়াই, ইনভেস্ট করি আল ইহসানের সাথে।